ওকে, নেক্সট প্রসঙ্গ। স্যার আপনাকে ধন্যবাদ। ফাহাম আব্দুল সালাম, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেনাপ্রধান একটি প্রসঙ্গে বলেছেন, আমি একটু প্যারাফ্রেজ করি জিনিসটাকে, যে র্যাব, ডিজিএফআই, এনএসআই এরা প্যানিকড অবস্থায় আছে, পুলিশের ব্যর্থতার কারণও তিনি আসলে বলতে চেয়েছেন। 30,000 সেনা সদস্য দিয়ে যারা ক্যান্টনমেন্টে 30,000 যাবে আসবে তাদের দিয়ে আসলে এটা করা সম্ভব না। আমরা যা করছি সেগুলো আমাদের উচ্ছৃঙ্খলতা এবং আমরা পরস্পর এটার মধ্যে করছি, এরকম কিছু বলেছেন। আমি যেহেতু একদম পুরোপুরি উদ্ধৃত করছি না, সেটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। কথাটা তো সত্যই, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি ফেজে আছি, এবং এই এক্সট্রাঅর্ডিনারি ফেজে থাকার কারণে কিন্তু মিলিটারির একটা যে ক্যাপাসিটি সেটা ভীষণভাবে হ্যাম্পার্ড হয়েছে। এটা কোনোভাবেই মানে অস্বীকার করার উপায় নেই, কারণ মিলিটারির কাজ তো রাস্তায় না, এবং এই কাজটা করছেন তারা, এবং এটা একটা লিমিট আছে, একটা জায়গায় কিন্তু থামতে হবে। আমি সেটা বলি যে আমাদেরকে নর্মালসিতে ফেরত আসতে হবে। আমাদের যে পুলিশিং এটা একেবারে ডিপ্লিটেড, পুলিশিং এর কোনো ক্ষমতাই নেই। সেই অবস্থা থেকে আমাদের উন্নতি হয়েছে, কিন্তু ল অ্যান্ড অর্ডার অবস্থা খুবই বাজে। তো এই জন্য একটা প্রিভেইলিং আইডিয়া হচ্ছে কি যে একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন তাদের পক্ষে এই কাজগুলো করা সহজতর হবে, এবং অর্থাৎ মূলত স্টেবিলিটির দিকে আমাদের দেশ নর্মাল সিটে ফেরত যেতে হবে। এবং সেই কারণ থেকেই ওয়াকার সাহেব এই কথাগুলো বলছেন, এবং এটা তো সত্য কথা যে মিলিটারির ভেতরে যেই এতদিন ধরে যদি আপনি এনগেজ করে রাখেন রাস্তাঘাটে, এবং ল অ্যান্ড অর্ডার অবস্থা ভালো না। সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যে এই কাজগুলো তো আসলে পুলিশের কাজ, এবং পুলিশকে যদি পাওয়ারফুল করতে হয়, পুলিশ ডিপ্লিটেড ফোর্স, এটাকে আপনার মানুষ লোকবল বাড়াতে হবে, নর্মাল সিটে ফেরত যেতে হবে, এবং ওই গোলের দিকে যাওয়ার যে তার ইচ্ছা আমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ পারফেক্ট। এবং এটাই একজন অ্যাডাল্ট হিসেবে, একজন রেসপন্সিবল মানুষ হিসেবে তিনি যা বলেছেন, যেটা আমার কাছে তাই মনে হচ্ছে। ফাহাম, এখানে দুইটা প্রশ্ন। এক হচ্ছে যে আপনি কি পরে নিশ্চয়ই আরো আমরা বিস্তার করতে পারবো, যে আপনি কি এটা বলতে পারবেন যে কেন যেই কাজ পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে সেইটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট কেন পারবে না, যদি এটা আইন শৃঙ্খলার ব্যাপার হয়? এক, আর এইটা আগে একটু জি। ইটস এ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। মানে বাংলাদেশের সরকার, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেটা ডিজাইনড ফর পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং এটা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে এটা এই দেশ গভর্ন করা সম্ভব না। কেননা আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে কি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে অনেক বেশি পাওয়ারফুল এবং এইবল গভর্নমেন্ট ছিল 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার। 2007-8 সালে ওই সময় একটা তারা কমপ্লিটলি, এখন তো কোনো সরকারই ছিল না, 5ই আগস্টে তারা একটা ফাংশনাল গভর্নমেন্ট পেয়েছিল। অ্যান্ড ইয়েট আপনি চিন্তা করে দেখেন যে তাদের যে সরকারের লাস্টিং লেগেসি, একমাত্র লাস্টিং লেগেসি হচ্ছে কি ভোটার আইডি কার্ড। কারণ আমাদের দেশের যেহেতু সরকারের মধ্যে ক্লায়েন্ট পেড, আচ্ছা সরকার বলছি, ভুল বললাম, এই দেশের মধ্যে সর্বক্ষেত্রে ক্লায়েন্ট পেট্রন বেসড একটা রিলেশনশিপ তৈরি হয়। এখন বর্তমান সরকারের যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে কি তারা যদি বিউরোক্রেসি চালাতে যান, তাদের কাছে ক্যারেট নাই, স্টিকও নাই। স্টিক 5ই আগস্টে ছিল, সেটার ব্যবহার করেননি। এখন এই যে ক্যারেট, সবাই জানেন যে এই সরকার অল্প সময়ের জন্য আছেন, এবং এরপরে কি হবে তারা জানেন যে অন্য একটা সরকার আসবে, সুতরাং উই মাস্ট সার্ভ টু দ্যাট গভর্নমেন্ট। ওকে, ওই গভর্নমেন্ট এই ক্যারেক্টারিস্টিকের এইটার প্রসঙ্গে আসবো। আমি একটু দ্বিতীয় প্রসঙ্গটা একটু বলে আসি, কারণ আমার কাছে মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি যেহেতু একটা ছায়া সরকার চালাচ্ছে বা অনেকটা বড় দল হিসাবে তারা প্রায় ক্ষমতায় এসেই পড়েছে, সেই জন্য এই ক্যারেক্টারিস্টিকের ওইটা আসলে কাজও করতেছে না? এটা আপনি পরে উত্তর দিয়ে আগে আপনি আমার বলেন, সেনাবাহিনী যে 6 মাস ধরে ম্যাজিস্ট্রেসি নিয়ে বসে রয়েছে, সেনাবাহিনী এই দায়টা কেন আগে স্বীকার করতেছে না? সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি থাকলে তো পুলিশ বা সিভিল ফোর্স তো আসলে কাজ করতে পারে না, বা প্রপারলি কাজ করতে পারে না, কারণ এখানে 2-3টা ক্ষমতার কেন্দ্র তৈরি হয়, এবং যেটা আসলে সেইটা তারা ধরে রাখছে কেন যদি না পারে, বা কি করছে? মানে আই ডোন্ট থিঙ্ক যে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলে ওইটা ইউটিলাইজ করতে পারে। মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন দেওয়া হয়, এটা একটা ভেরি শর্ট স্প্যান, ওই ইলেকশনের আগে ওই ধরনের সময় এটা এফেক্টিভলি ইউজ করা যায়। আই ডোন্ট থিঙ্ক যে আপনি এত লম্বা সময় ধরে, তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নাই, আপনি তো এটা দেওয়া হচ্ছে, মানে ইউ এন্ড আই বোথ নো যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের মধ্যে আছি, এবং এই টাইমের মধ্যে আমরা অনেক ধরনের জিনিস ট্রাই করছি, যদি কোনোটা লেগে যায়। কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া এই একটা দেশের জন্য দিস ইজ, মানে এটা কোনো লাস্টিং সলিউশন না।
ওকে, আমি স্যারের কাছে আসি। স্যার, দুইটা প্রশ্ন। আগে 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 পাটাতনটা একটু বলে নিই যে র্যাব, ডিজিএফআই, এনএসআই তারা প্যানিকটাসে আমরা নিজেদের সাথে মারামারি করে নিজেদের সর্বনাশ করতেছি। সেনাপ্রধানের বক্তব্যের প্রেক্ষিতে আমরা প্রশ্ন করেছিলাম যে পলিটিক্যাল গভর্নমেন্ট পারলে নন পলিটিক্যাল গভর্নমেন্ট কেন পারবে না, এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী 6 মাস কি করলো, আসলে আমরা কি করতে দেখলাম বাগাড়ম্বর ছাড়া? ওকে, র্যাব, এনএসআই, ডিজিএফআই, বাংলাদেশ সেনাবাহিনী, এই বাহিনীগুলো প্যানিক অবস্থায় আছে। আমার মনে হয় এই কথাটা উনি বলেছেন যে কারণে, সেটা হলো যে আপনি দেখেন ইতিমধ্যে ডিজিএফআই এর সাবেক 6 জন ডিজি কে আপনার মানবতা বিরোধী অপরাধের কারণে এবং গুম খুনের সাথে জড়িত থাকার কারণে তাদের এগেইনস্টে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এখন এটা অবশ্যই বাহিনীর সকল সদস্যকে, যে সমস্ত সদস্যরা তখন যুক্ত ছিলেন, তাদের মধ্যেও এক ধরনের ভীতির সঞ্চার করেছে। এখন এটা শুধুমাত্র ডিজিএফ এর ক্ষেত্রে যে হয়েছে তা না, একই কনসিকুয়েন্স যে র্যাবে যারা আছেন, এনএসআই তে যারা ছিলেন, র্যাবে যারা ছিলেন এবং এই সমস্ত কর্মকর্তারা যারা নিজ নিজ বাহিনীতে ফেরত গিয়েছেন, তারা অবশ্যই সেখানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। কারণ আমার জানা মতে আর্ম ফোর্সেস ডিভিশন একটা ইন্টারভিউ করে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে, যেখানে তারা বিভিন্ন গ্যারিসন থেকে র্যাবে ছিলেন অথবা ডিজিএফআই তে ছিলেন, এনএসআই তে ছিলেন, এরকম সকল কর্মকর্তাদেরকে নিয়ে আসেন এবং সেখানে তারা কর্মকর্তাদের একটা লিস্টও তৈরি করেন যে কারা কারা এখানে যুক্ত ছিলেন গুম খুন হত্যার সাথে করেন। সুতরাং এটা যখন তারা জানতে পেরেছেন যে এরকম তালিকা অথবা এভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে, এবং যেহেতু এগুলোর বিচার হচ্ছে এখন বাংলাদেশে এবং সেনাবাহিনীর ভেতরেও অনেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, অনেকে সামরিক যে বিচার আদালত আছে, কোর্ট মার্শাল, এগুলা ফেস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো অবশ্যই এটা একটা প্যানিক স্টেটে থাকাটাই বেশ স্বাভাবিক। এবং এছাড়া যখন বাইরে থেকে অথবা দেশের ভেতর থেকে, তো এখন তো ধরেন অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং এত বেশি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে যা এই বাহিনীগুলোর সদস্যদেরকে, তাদের পরিবারদেরকেও আতঙ্কিত করে তুলছে। আমার মনে হয় উনি এটাই বোঝাতে চেয়েছেন। ওকে, আমি ম্যাজিস্ট্রেসি এবং অন্য প্রসঙ্গটাতে পরে আসতেছি। আমরা জানি যে আপনি আর্মি অফিসার ছিলেন, সাংবাদিকতা এসছেন, সাংবাদিকতার নাম করেছেন দুনিয়া জোড়া, এবং কিন্তু তারপর আপনি গর্ব নিয়েছেন যখন মানব জমিনে আপনার নামে একটা বাইলেন ছাপা হয়েছে, কারণ এটা বাংলায় ছাপা হওয়া একটা বাইলেনের মধ্যে প্রথম, সেজন্য আপনিও একটু কংগ্রেচুলেশন জানবেন। কারণ আমি প্রিন্টে কাজ করেছি, আমি জানি যে বাইলাইনটার একটা মজাটা কিরকম। কিন্তু এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, স্যার যদি অনুমতি দেন তাহলে একটু করি প্রশ্নটা। সেইটা হচ্ছে যে আপনি এখানে অনেকগুলি নাম লিখেছেন, পরিচালক অমুক, ডিডি তমুক, কিন্তু যখন কোনো অফিসারের নাম আপনি লিখতে গেছেন তখন একজন ব্রিগেডিয়ার জেনারেল। এইটার কারণটা কি? মানে অফিসারের জন্য কি আপনার আলাদা একটা ভ্রাতৃত্ববোধ? না, আমি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিলাম না। আমি অফিসার হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম, যেটা আমি শেষ করতে পারিনি। দ্যাট ওয়াজ নট রাইটলি অ্যাড্রেসড। আর আপনার প্রশিক্ষণ শেষ হওয়ার আগে আপনি বেরিয়ে আসছেন, সরি, হ্যাঁ, ক্যাডেট অবস্থা আপনি বেরিয়ে আসছেন, ঠিক। ওকে, তো ওই ব্রিগেডিয়ার সাহেবের নাম কেন নেওয়া হয়নি? কারণ ব্রিগেডিয়ার সাহেবের নাম আমাদের কাছে ক্লিয়ার করা হয় নাই। আমি আমার যে সূত্র আছে, সূত্র মাধ্যমে সূত্র নামটা বলতে চায় নাই, আগ্রহ প্রকাশ করে নাই। বাট আমি জানার চেষ্টা করেছি, and I was not very sure যে ওই ব্যক্তি কিনা। সুতরাং যে ব্যক্তি কিনা, তার নাম আমি কিভাবে